স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি সালেজুর চৌধুরী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, চলে যাচ্ছে পুরো সংবাদে। দণ্ডিত আসামি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এই অভিমত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মনে করেন, যে ধারায় সাজা মওকুফ বলবৎ সে আইনেই বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। দল থেকে জানানো হয়েছে, সর্বশেষ পরীক্ষায় করোনামুক্ত বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে এখনও ঝুঁকিমুক্ত নন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। দেশের আইনে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই। খালেদা জিয়ার পরিবারের দেয়া আবেদনের উত্তরে আইন পর্যালোচনায় এই অভিমত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই অভিমতের ভিত্তিতেই সরকার মনে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে, কোনো সুযোগ নেই বিদেশের কোনো হাসপাতালে ভর্তি হওয়ার। রবিবার সরকারের এই অবস্থান জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। মানবিক কারণে সরকার ইতিবাচকভাবে দেখছে বলা হলেও কেন প্রত্যাখ্যান হলো, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবিক বিষয় দেখবো বলেই তো আমরা পাঠিয়েছি যে আইনের কোনো জায়গায় তাকে দেওয়া যায় কিনা, এবং আইন অনুযায়ী এখন যে আমাদের প্রচলিত আইন রয়েছে, আইন অনুযায়ী এখানে দেওয়ার কোনো স্কোপ নাই, এটাই আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে। সন্ধ্যায় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, কিছুটা উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন বিএনপি চেয়ারপারসন। যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মওকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। এদিকে দুদক আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রপতি চাইলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি মনে করি যে এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, শান্তির কারণে, আমাদের সবার জন্য ওনাকে আজকে, আমি আশা করি ওনাকে আজকেই বলে দেবে যে আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে যান, এবং সবার উচিত হবে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করা। গত 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে হঠাৎ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে তখন নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকে এবারের ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রতিবেশী দেশে করোনার নতুন ধরনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি মারাত্মক আক্রান্ত হওয়ার পরপরই মানুষের মৃত্যু হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গণভবন থেকে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্লট তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্তদের প্লট নিশ্চিত হওয়া না পর্যন্ত ওই এলাকার সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়। এ সময় বিত্তশালীদের সম্পদ বাড়ানোর অসম প্রতিযোগিতার সমালোচনা করেন তিনি। এই পূর্বাচল যখন হলো তখন আমরা দেখেছি এমনকি গুলশান বাড়িতে বিশাল বিশাল অট্টালিকাও যাদের, তাদেরও পূর্বাচল একটা প্লট না থাকলে নাকি ইজ্জতই থাকে না, এরকমও কিছু কিছু মানুষের মানসিকতা আমি দেখেছি। কিন্তু যাদের সত্যিকার প্রাপ্য আপনারা কিন্তু বঞ্চিত ছিলেন। কাজে আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে কিভাবে আপনাদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেবো। আপনারা জমি দিয়েছেন অথচ আপনারা প্লট পাবেন না, এটা হতে পারে না। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। করোনার নতুন ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সচেতন হতে বলেন তিনি। কারণ আবার নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরো বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। সেই জন্য আপনি নিজে সুরক্ষিত থাকেন,
অপরকে সুরক্ষা দেন। সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ঈদে এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে সংক্রমণ বাড়বে। আর আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে, ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রামিত করবেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। করোনা মুক্তির জন্য পবিত্র রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাস্তার উপর পড়ে থাকা নিষেধাজ্ঞা অমান্য করে আজও বাড়ির পথে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এমনকি জরুরি পারাপারে নিয়োজিত ফেরিগুলোতেও ওঠার জন্য যাত্রীরা একরকম হুমড়ি খেয়ে পড়ছেন। এমন চিত্র ঢাকা থেকে বের হওয়ার সবগুলো পথেই। করোনার ভয়াবহতা উপেক্ষা করে ঘরে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। মানুষ এখানে অপেক্ষা করতেছি, সাথে অপেক্ষা করতেছি না, আমরা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। রোজার ভিতরে আমাদের বাড়ি যাওয়া দরকার। করোনা বলতেছে, করোনা কোথায়? সবই চলতেছে, গাড়ি চলবে না, গাড়ি চলে না, ফেরি চলে না, এগুলো সবই চলে। রোববার সকাল থেকে দক্ষিণের জেলাগুলোতে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ ঘাটে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। বিআইডব্লিউটিসি রাতভর 15টি ফেরি দিয়ে পারাপার করলেও ভোর থেকে তা বন্ধ করে দেয়। তবে সকাল 8টায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি সহ জরুরি পরিবহনের জন্য 1 নম্বর ঘাট খুলে দেওয়া হলে সাধারণ মানুষের ঢল নামে সেখানেও। সকাল থেকে আয়সা বসে রয়েছি 9টা থেকে, ফেরিও চলতেছে না, ট্রলারও চলতেছে না, অথচ রাস্তায় ঠিকই গাড়ি চলতেছে। বৈরব কাজের জন্য গেছিলাম, এখন ঈদে ওই যে আমার বাবা মার শরীর খারাপ শুনে বাড়ি যাচ্ছি। অনেকটা অভিন্ন চিত্র দেখা গেছে মাওয়া শিমুলিয়া ঘাটেও। করোনা সংক্রমণের চেয়ে ঈদের ছুটিতে গাদাগাদি করে বাড়ি ফিরতে পারাই সাধারণ মানুষের কাছে মুখ্য হয়ে উঠেছে এখানে। এছাড়া লম্বা সারিতে অপেক্ষমান রয়েছে মালবাহী পরিবহনগুলো। পারাপারের অপেক্ষায় 350টিরও বেশি যানবাহন। অটোতে আসছি, তারপরে আসছি বাসে, সিএনজিতে, এরকম ভাবে। ফেরি চলাচল বন্ধ কারণে অনেক দুর্ভোগে পাচ্ছি আমরা সবাই। আমরা যারা আছি, আমরা হচ্ছে স্টুডেন্ট, আমাদের ইনকাম সোর্স একেবারে বন্ধ। আমরা ঢাকায় অবস্থা থাকানো পসিবল না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলে, কবে আমাদের ইনকাম হয়, এটাও যায় না। দুপুরে উত্তরা আব্দুল্লাপুর দিয়ে ঘরমুখো যাত্রীদের এই চাপ দেখা যায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুনে হলেও যে যেভাবে পাচ্ছেন গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রী হয়ে। গুলিস্তানে নামছি, গুলিস্তান থেকে টঙ্গী, টঙ্গী থেকে আব্দুল্লাপুর, এখন এইভাবে যাইতে হইব। দেখি কি গাড়ি পাওয়া যাচ্ছে, ভেঙে ভেঙে যেতে হবে অথবা মাইক্রো দিয়ে যেতে হবে। তবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো মানুষের এই বেপরোয়া ঈদ যাত্রা তাদের ভবিষ্যৎকে করোনা ঝুঁকিতে ফেলছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ফেরার বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, দিনব্যাপী তো আমরা লক্ষ্য করেছি ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বেলা গড়িয়ে কিন্তু এখন রাত, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ জুই আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে এবং সাভার বাস স্ট্যান্ডে। আপনি দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু রাতের বেলায় তারা ব্যাগ নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনি দেখছেন যে তারা এখানে এখনো অপেক্ষা করছে। অপেক্ষামান মানুষগুলি তারা কিন্তু সেখানে রাত এখানে দূরপাল্লা গাড়ি কিন্তু চলছে এবং বেশ কিছু দূরপাল্লা পরিবহন চলছে এবং মানুষ কিন্তু দেখছেন যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখানে তারা অপেক্ষা করছে এবং শত শত মানুষ কিন্তু সেখানে অবস্থান করছে। এখানে লোকজন কিন্তু বাড়ি যাওয়ার জন্য তারা সেখানে অপেক্ষা করছে এবং তারা ব্যাগ নিয়ে, অনেকেই বাচ্চা কাচ্চা সহ তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আপনি দেখছেন যে ঈদ করার জন্য কিন্তু তারা বাড়িতে যাচ্ছে এবং এখানে অসংখ্য কাউন্টার তৈরি করেছে এবং কাউন্টারে টিকিট বিক্রি করছে এবং সেখানে কাউন্টারের টিকিটগুলি তারা বলছে যে বিভিন্ন জেলা, রংপুর, দিনাজপুর, বরিশাল সহ কুষ্টিয়া, অন্যান্য জেলার
টিকিটও কিন্তু এখানে বিক্রি করছে এবং এখানে আসলে বিক্রি করার কথা না, সেই তারা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু তারা টিকিটও কিনেছে। কেউ কেউ আমি একটু আপনারা দেখছেন যে তারা আসলে এখানে কিন্তু টিকিট কাউন্টারে আসলে তারা অপেক্ষা করছে এবং পরিবহনের জন্য। এবং আপনারা কোথায় যাবেন এই বাচ্চা নিয়ে করোনার মধ্যে? দিনাজপুরে। কোথায় যাচ্ছেন? দিনাজপুর। টিকিট কাটিয়েছেন? টিকিট কাটেনি। কেটেছেন? কাটেনি টিকিট। ধন্যবাদ আপনাকে। শুনলেন যে একজন যাত্রীর কাছে তিনি টিকিট কেটেছেন এবং তিনি দিনাজপুরে যাবেন পরিবার নিয়ে। এই ছিল জুই আমার কাছে সাভার বাস স্ট্যান্ডে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে জুই। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার দৌলতদিয়া ঘাটের খবরাখবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? শুভরাত জুই, আপনি যেমনটি জানাচ্ছেন আমি কিন্তু দিনে কিন্তু দৌলতদিয়া পাটনের নৌরুটের একাধিকবার সংবাদ জানিয়েছি। তো রাতের চিত্র কিন্তু দিনের চেয়ে 100% পরিবর্তন। আমি একটি বিষয় দেখাচ্ছি, দিনে কিন্তু দৌলতদিয়া পাটনের নৌরুটে লকডাউনের কারণে কিন্তু ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তো পুরোটাই উল্টা, রাতে কিন্তু দৌলতদিয়া পাটনের নৌরুটে বর্তমান 15টি ফেরি চলাচল করছে। আর এই 15টি ফেরি চলাচল করছে তো পণ্যবাহী ট্রাকের জন্য, কিন্তু সেই পণ্যবাহী ট্রাকের ওভারটেক করেই কিন্তু অবাধে চলাচল করছে যাত্রী ও প্রাইভেট কার, মাইক্রোবাস, এই অ্যাম্বুলেন্স কিন্তু অবাধে চলাচল করছে। আমরা একটি বিষয় দেখছি, এই মাত্র কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে একটি ফেরি ছেড়ে যাচ্ছে। সেই ফেরিতে কিন্তু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু প্রায় 15-20টি কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাস কিন্তু ছেড়ে গেছে। আর এই দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু রাতে কিন্তু যাত্রীদের চাপ আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি দৌলতদিয়া ঘাট। শামীম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঘরে ফিরছে মানুষ, সে তথ্যই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। রবিবার রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত মুজিব বর্ষ কোভিড-19 মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, করোনা ঠেকাতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে ঈদে ঘরমুখ মানুষের বেপরোয়া চলাচলে উদ্বেগ প্রকাশ করেন ওবায়দুল কাদের। বিপজ্জনক বার্তা পাচ্ছি, পাকিস্তান ও নেপালের অবস্থাও খারাপ। ইতিমধ্যে আমাদের তাহলে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা 20 গুণেরও বেশি। এমতো অবস্থা, স্বাস্থ্যবিধির ব্যাপারে আমাদের চরম অবহেলা, উদাসীনতার কারণে যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনা আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের ধরন মোকাবেলা ও করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সরকারের 14 দফা নির্দেশনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার কথাও বলছেন তারা। এই অবস্থায় 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন 1386 জন আর মারা গেছেন 56 জন। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। এই জায়গাগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাঝেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ভারতীয় ভেরিয়েন্টের নমুনার সন্ধান মিলেছে বাংলাদেশে। প্লাস্টিকের বালতি হতে পারে, পানির ট্যাঙ্ক। যশোরের বেনাপোলে 6 জনকে চিহ্নিত করায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায়, ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি। ভারতীয় যে ভেরিয়েন্টটিকে শনাক্ত করেছে, গতকালকে যেটি প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে, সেটি নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের সংশয় আছে, উদ্বেগ আছে। তার প্রেক্ষিতে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে আসছেন তাদেরকে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টিন আছে সেটি কঠোরভাবে প্রতিপালন করবার জন্য আমরা আমাদের স্থলবন্দরগুলোকে নির্দেশ দিয়েছি। রবিবার সারা দেশে 24 ঘন্টায় 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল 11,934 জন। 16,775 জনের নমুনা সংগ্রহে আক্রান্ত হয়েছে 1,386 জন। মোট আক্রান্ত হয়েছে 7,73,513 জন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে 92 লাখের বেশি টিকা দেয়া শেষ হয়েছে। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 10 লাখ।
এমন সংকটে অন্য দেশ থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত টিকা সংগ্রহের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা গ্রহণকারীদের জন্য 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02,00,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে শনিবার পর্যন্ত 92,21,387 ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের মধ্যে শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,01,531 জন। প্রথম ডোজ নিয়ে আরও 24 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 10 লাখ। এজন্য অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা। সেরাম থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার নিশ্চয়তা নেই, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রথম ডোজ টিকা দেওয়ার পর 8 সপ্তাহের জায়গায় 16 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে বাংলাদেশ। আমাদের দেশে এটি 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল, যুক্তরাজ্যে এটি 12 সপ্তাহ পরে এবং কানাডাতে এটি 16 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। পৃথিবীতে অ্যাস্ট্রাজেনেকা বিভিন্ন কারণে উদ্বৃত্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্বৃত্তের কথা জানেন। আমি আরো বলতে চাই যে অস্ট্রেলিয়াতেও আসলে 50-এর নিচে মানুষকে এটা দেওয়া হবে না, পৃথিবীর বহু দেশে এটা 30-এর নিচে দেওয়া হবে না। অতএব পরিকল্পিত যে ডোজগুলো তাদের কাছে আছে সেখানে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা বাংলাদেশ সংগ্রহ করতে পারবে। যারা প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নিয়েছেন তাদের জন্য অক্সফোর্ডের 20 লাখ ডোজ টিকা পেতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, এমন তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং করোনা ভ্যাকসিন প্রিপেয়ারনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে আসলে যোগাযোগ করছে, যে সমস্ত জায়গায় অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে সেই সমস্ত দেশে যোগাযোগ করা হচ্ছে। 20 লক্ষ ডোজ আমরা চেয়েছি আসলে বিভিন্ন জায়গাতেই। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকাই আসলে দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু আমাদের 1 মাসের সময় আমাদের হাতে আছে, এই 1 মাসের মধ্যে আমরা টিকাটা কিভাবে আনা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি ছিল বাংলাদেশের, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা পায়নি বাংলাদেশ। টিকা সংকটে তাই 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান, পরবর্তীতে বন্ধ করা হয়েছে নতুন টিকা নিবন্ধন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, বিএনপি নেত্রী খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদের জানান। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করেছেন। আপনি এই সংবাদের প্রথম অংশে এই প্রতিবেদনটি প্রচার করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি, বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে, সরকার অনুমতি দেয়নি এবং বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালেই আপাতত চিকিৎসা নেবেন। আমরা যেটি ঠিক এই মুহূর্তে আলাদা যে তথ্যটি দিতে চাই সেটি হলো যে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বিএনপির নেতারা এখন কথা বলছেন এবং তারা এখন সিদ্ধান্ত নেবেন যে এভারকেয়ার হাসপাতাল নাকি অন্য কোনো হাসপাতালে গিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা, এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের উন্নতির মাত্রা, সেই মাত্রাটি কতটা দ্রুত হচ্ছে, এই মাত্রায় এগোলে ঠিক কতদিন লাগবে তার পুরোপুরি সুস্থ হয়ে যেতে, এই বিষয়টি তারা বিবেচনা করছেন। এবং যেহেতু চূড়ান্ত হয়ে গিয়েছে যে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হবে না, সেই ক্ষেত্রে তারা এই এভারকেয়ার হাসপাতালেই রেখে সম্পূর্ণ সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান। প্রয়োজনে অন্যান্য চিকিৎসকবাবু বা অন্যান্য হাসপাতালের সাহায্য নেবেন তারা। দেশের বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে অসহায় দুস্থরা যাতে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিবারের মতো এবারও এমন উদ্যোগ নিয়েছে বসুন্ধরা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর ঈদের আগে গরিব অসহায় জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদের বাকি আর মাত্র 3-4 দিন, তাই এবারও ঈদের আগে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে বসুন্ধরা।
রবিবার রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ সৌভ সংঘের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জেও কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। রবিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর ও জাজিরা গ্রামে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। গাজীপুরের শ্রীপুরে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শ্রীপুরের সাতখামাইর এলাকায় রবিবার দুপুরে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত শত শত অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার দেয়া হয়। এছাড়াও ময়মনসিংহে রবিবার 3 জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে ময়মনসিংহ সদর, ময়মনসিংহের নান্দাইল ও ত্রিশালে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিনি, ডাল, সেমাই, বুট ও তেল। করোনার এই দুঃসময়ে ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গরিব দুস্থ মানুষ। এজন্য ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে। ভবিষ্যতে যে কোনো সংকটে দেশের এই শীর্ষস্থানীয় গ্রুপকে পাশে চান অসহায় জনগোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। কুড়িগ্রামে প্রথমবারের মতো দেশের কৃত্রিম জলাধারে সবুজ হীরা খ্যাত স্পিরুলিনা চাষ হচ্ছে। এতে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন অনেকেই। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা থাকলে কেমিক্যাল হবে সহজলভ্য, আর তবেই স্পিরুলিনা বিদেশে রপ্তানি সম্ভব বলে দাবি তাদের। এবারে জানাবো সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদের বাকি আর মাত্র 4 দিন। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ঈদ যেমন চাই নতুন পোশাক, তেমনি দরকার পোশাকের সাথে মানানসই একজোড়া জুতাও। আর তাই পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনেও এবার নতুনত্ব নিয়ে এসেছে বলে জানান দোকানিরা। এবারে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য। আগামী বাজেটে নিম্ন আয়ের মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত এক ভার্চুয়াল সভায় এমনটা বলেন এই অর্থনীতিবিদ। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে তাগিদ দেন আলোচনায় অংশ নেয়া বিশেষজ্ঞরা। পড়লো বা পিছিয়ে আছে এই মানুষগুলোকে এই বাজেটের বর্তমান প্রেক্ষিতে কি কারণে এবং কিভাবে সমর্থন দিতে হবে। শিক্ষা গবেষণায় আমরা কোনো ধরনের বাজেট বরাদ্দ তেমন দেখতে পাই না। আমরা যে পরিকল্পনা করব, আমরা যে বাজেটের ব্যবহার করব, বাজেটটা বিভাজন করব, আমার তথ্য উপাত্ত কই। এখনো যদি চামড়া খাতকে উদীয়মান খাত বলতে হয় তাহলে এটা সত্যি সত্যি আমাদের জন্য দুঃখজনক, যে খাত আমার থেকে বয়সে অ্যাটলিস্ট দ্বিগুণ। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। গেল দিনও ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দৈনিক আক্রান্ত 4 লাখের গণ্ডি পার করল দেশটি। গত 24 ঘন্টায় ভারতে 4,09,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যুও ছাড়িয়েছে 4,000-এর গণ্ডি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হয়েছে 2,42,000। মোট আক্রান্তের সংখ্যা গড়ালো 2,22,00,000-এ। এদিকে বিশ্বজুড়ে একদিনে প্রাণ হারালো 12,000-এর বেশি মানুষ। ব্রাজিলে গেল দিন 2,000-এর বেশি মৃত্যু হয়েছে। নেপালের অবস্থাও বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 53 জনের প্রাণ গেছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক রোগী শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 15,87,00,000-এ। মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 33 লাখ।
প্রায় ১.৫ বছর ধরে বিশ্বের করোনা ভাইরাস মহামারী তাণ্ডব চালিয়ে গেলেও করোনা যুদ্ধের পরিসংখ্যানে বিশ্বকে চমকে দিয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে করোনার উত্তাপ যেন একদমই পড়েনি। শুধু তাই নয়, অনেকটাই নীরবেই করোনা মোকাবেলায় সফলতা অর্জন করেছে ভিয়েতনাম, সেনেগালের মতো দেশগুলোও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার। স্থানীয় সময়ে সকাল 10:45 রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। এবার পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে মন্ত্রিপরিষদে। জানা গেছে মোট 43 জন মন্ত্রীর তালিকায় পূর্ণ মন্ত্রী রয়েছেন 24 জন। বাকি 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় রয়েছে পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা। এদিকে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হারলেও আসামে জয় পেয়েছে বিজেপি। এ রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দলটির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা। জানাবো খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। শেষ মুহূর্তে মালদ্বীপ সফর বাতিল হলো বসুন্ধরা কিংসের। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 7 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে এএফসি কাপ। আগামী 14 মে মালদ্বীপে এএফসি কাপ 2021-এর গ্রুপ পর্বে খেলা শুরুর কথা ছিল। আর তাই রোববার সন্ধ্যা 6:30টায় মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিংসেরও। শেষ মুহূর্তে সফর বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন দলের সদস্যরা। প্রিমিয়ার লিগে ছন্দে থাকা বসুন্ধরা কিংস ছন্দ ধরে রেখে এফসি কাপে ভালো কিছু করার প্রত্যয় ছিল ফুটবলারদের মধ্যে। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।